প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ভিডিও ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো আগামী পরীক্ষা তোমাদের এমসিকিউ ভিত্তিক হবে এবং এই পরীক্ষার জন্য মোট 7টি ক্লাস আমি নেব দ্বিতীয় পত্র থেকে। এর মধ্যে আজকের ক্লাসটি হলো দ্বিতীয় ক্লাস, অর্থাৎ লেকচার 2। 7টি লেকচারের মধ্যে আজকে দ্বিতীয় লেকচার। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের লেকচারের বিষয়বস্তুগুলো তোমরা ভালো করে অধ্যয়ন করবে। তাহলে চলো আমরা জেনে নেই আজকের লেকচারের বিষয়বস্তু কি হবে। আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 5 তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, এখান থেকে এমসিকিউ ভিত্তিক আলোচনা করব। যে সমস্ত বিষয়বস্তুগুলো তোমরা ভালো করে এই অধ্যায় থেকে এমসিকিউ এর জন্য পড়বে, তার মধ্যে প্রথমে আমরা এখান থেকে জেনে নেব তড়িৎচুম্বক আবেশ কি। তড়িৎচুম্বক আবেশটি হলো গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি অথবা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকেই মূলত বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ। এক্ষেত্রে একটি বদ্ধ কুণ্ডলীর কাছে একটি দণ্ডচুম্বককে দ্রুত আনা নেওয়া করলে অথবা একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চালনা করে উভয় কুণ্ডলীর মধ্যে গতি সৃষ্টি করলে বা সঞ্চার করলে বদ্ধ কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় বা উৎপন্ন হয়, সাথে সাথে একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটি হলো তড়িৎচুম্বক আবেশ। তড়িৎচুম্বক আবেশের এই নীতিতে কতগুলো যন্ত্র কাজ করে, যেমন ডায়নামো আছে, জেনারেটর আছে, ট্রান্সফরমার আছে। এই যন্ত্রগুলো তড়িৎচুম্বক আবেশের নীতিতে কাজ করে। এবার আমরা জেনে নেব চৌম্বক ফ্লাক্স। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্সটা কি? কোনো একটা চৌম্বক ক্ষেত্র, একটি বদ্ধ জায়গায় যদি একটি চৌম্বক ক্ষেত্র ভেবে নাও, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল, বিষয়টা এরকম, একটা তল চিন্তা করলাম যে তলের নির্দিষ্ট একটা ক্ষেত্রফল আছে এবং ওই তলের উপর যদি আমি একটি লম্ব আঁকি, তলটিকে কোথায় চিন্তা করতে হবে? অবশ্যই একটি চৌম্বক ক্ষেত্রের একটা তল হতে হবে। একটি চুম্বকের চারপাশে তার এলাকা যতটুকু জায়গা জুড়ে চৌম্বক ক্ষেত্র বিরাজ করে সেইটুকু জায়গাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। এরকম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটি তল কল্পনা করি, যে তলের ক্ষেত্রফল এ, যে তলের ক্ষেত্রফল হলো এ এবং যে তলের ক্ষেত্রফল এ এবং ওই যে চুম্বক ক্ষেত্রের মধ্যে তলটিকে আমি বিবেচনা করেছিলাম, সেই চুম্বক ক্ষেত্রের একটা উপাংশ কোন দিকে হতে হবে? তলের অভিলম্ব বরাবর যে উপাংশ পাওয়া যাবে সেইটার গুণনফলই হবে চৌম্বক ফ্লাক্স। আমি আবারও বলছি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের অভিলম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণনফলকেই বলা হয় চৌম্বক ফ্লাক্স। এখানে তলের ক্ষেত্রফলে আর চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়, যা তলের সাথে অভিলম্ব উপাংশ হলো বি কস থিটা। এই থিটা কোণটি কোথায়? থিটা কোণটি হবে একটি তলের অবিলম্বের সাথে চৌম্বক ক্ষেত্র যে কোণ তৈরি করে, তলের সাথে না, কিন্তু তলের অবিলম্বের সাথে চৌম্বক ক্ষেত্র যে কোণ তৈরি করে সেটি হলো থিটা। এবার পরেরটি আসি। এই চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার অথবা টেসলা মিটার স্কয়ার। চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার বা টেসলা মিটার স্কয়ার। পরের বিষয়বস্তু আছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। একক ক্ষেত্রফলে চৌম্বক
ফ্লাক্সকেই, একক ক্ষেত্রফলে বিদ্যমান চৌম্বক ফ্লাক্সকেই বলা হয় চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। যদি এ ক্ষেত্রফলে চৌম্বক ফ্লাক্স হয় ফাই পরিমাণ, তবে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সমান ফাই বাই এ। আমরা জানি ফাই সমান, ওই পাশে আমরা পেয়েছিলাম এ বি কস থিটা। এখানে যদি কস 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে 1, তখন আমরা এ বি লিখতে পারি ম্যাক্সিমাম, যেটা চৌম্বক ফ্লাক্সের ম্যাক্সিমাম মান এ বি। এ বি দিয়ে এ দ্বারা ভাগ করলে শুধু বি, অর্থাৎ বি পাওয়া যায়। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব চৌম্বক ক্ষেত্রের সমান হয়। এবার পরের একটা অংশ আসি, চৌম্বক ও কুণ্ডলীর আপেক্ষিক গতির ফলে কি হয়। একটি চৌম্বককে অথবা তড়িৎবাহী কুণ্ডলীকে সাথে যদি আমরা আরেকটি বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখি, অর্থাৎ যে কোনো দুইটাকেই যদি আনা নেওয়া করি, কাছাকাছি গতিশীল করি, তাহলে বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক সৃষ্টি হয়, শক্তি সৃষ্টি হয় বা ভোল্টেজ উৎপন্ন হয়। একে বলা হয় আবিষ্ট তড়িৎচালক শক্তি, অথবা যে প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় আবিষ্ট প্রবাহ। আমরা এক কথায় বলতে পারি যে বদ্ধ কুণ্ডলীতে সৃষ্ট তড়িৎচালক শক্তি হলো আবিষ্ট, অথবা সৃষ্ট প্রবাহকে বলা হয় আবিষ্ট। গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি বা প্রবাহকে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহ বলে। এবার চৌম্বক ও কুণ্ডলীর আপেক্ষিক গতি বন্ধ যদি হয়ে যায়, মাঝখানে যদি চৌম্বক এবং কুণ্ডলীকে যদি আমরা গতিশীল না করি, তাহলে গ্যালভানোমিটারে কোনো পার্ট দেখা যাবে না, অর্থাৎ কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। এবার পরের বিষয়টি আসি, চৌম্বকের মেরু পরিবর্তন করলে কি ঘটে। যখন তড়িৎ চৌম্বক আবেশ ক্রিয়া সংঘটিত হয়, তখন চৌম্বকের মেরু যদি পরিবর্তন করা হয়, তাহলে আবিষ্ট প্রবাহের দিকও পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বদ্ধ কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার দিক পরিবর্তন হয়ে যাবে। এবার এই অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে ফ্যারাডের সূত্র। তাড়িৎ চুম্বক আবেশ সম্পর্কিত ফ্যারাডের দুইটি সূত্র আছে। একটি সূত্র হলো, প্রথম সূত্রটি আমি একটু বলছি, পাঠ্য বইয়ে অবশ্যই ভালো করে দেখে নেবে। প্রথম সূত্রটি এরকম করে আমরা বলতে পারি, যখন কোনো একটা বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখার মোট সংখ্যা, একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক ক্ষেত্ররেখাগুলো মোট সংখ্যা অথবা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটানো হয়, তখনই ওই কুণ্ডলীতে একটি অস্থায়ী তড়িৎ চালক শক্তি অথবা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। আর যতক্ষণ আমরা এই চৌম্বক ফ্লাক্স বা ক্ষেত্ররেখার পরিবর্তন করব, ততক্ষণই তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে। ক্ষেত্ররেখা পরিবর্তন করা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন বন্ধ হয়ে যাবে, বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক শক্তিও আর হবে না। এক কথায় ফ্যারাডের প্রথম সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি যে যখনই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। এবার ফ্যারাডের দ্বিতীয় সূত্র, সে এই কথাগুলো একটু অন্যভাবে বলল যে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক শক্তির মান, একটা বদ্ধ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে অর্থাৎ সৃষ্টি হবে, আমি এখানে দেখাচ্ছি ইপসাইলন, সেই তড়িৎ চালক শক্তির মানটা কতখানি হবে। মানটা হবে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় তার হারের সমানুপাতিক, অর্থাৎ এখান থেকে যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে সেটা হলো তার হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। আমরা এইখানে সেটা লিখতে পারি, এটা ইপসাইলন সমানুপাতিক লেখা যায় φ2 - φ1 ভাগ টি, সময় দিয়ে ভাগ করলে পরিবর্তনের সমানুপাতিক। এখানে সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক কে আসে, সব উভয়ের একক মানের হিসেবের জন্য কে এর মান 1 আসে। সো আমরা এটা লিখতে পারি ইপসাইলন সমান φ2 - φ1 ডিভাইডেড বাই টি। অথবা এটি যদি n পাকের একটা কুণ্ডলী হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি ইপসাইলন সমান -n
মাইনাস এম ডিফাই বাই ডিটি। এখানে পরিবর্তনের হার বোঝানো হচ্ছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার মাইনাস এম ডিফাই বাই ডিটি। ডিফাই বাই ডিটি দ্বারা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার বোঝানো হচ্ছে। আচ্ছা, এইখানে একটি ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই ঋণাত্মক চিহ্নটি মূলত আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখ বোঝায়। আবিষ্ট তড়িৎচালক শক্তি কোন দিকে তার দিক নির্দেশ করবে, যা আমরা আর একটু পরের টপিকসগুলোতে একটু আলোচনা করব লেন্জের সূত্রের সাহায্যে। এবার লেন্জের সূত্র। আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এটি লেন্জের সূত্র যদি আমি এক কথায় বলি তাহলে এটি দাঁড়ায় যে একটি বদ্ধ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তা সৃষ্টি হওয়ার কারণকে বাধা দেয়। উপরোক্ত ফ্যারাডের সূত্রে ঋণাত্মক চিহ্ন এই বাধা দানটাকেই বোঝায়। কারণ মুখ্য কুণ্ডলীতে যখন আমরা প্রবাহ দিয়েছি তার কারণে, ওই প্রবাহের কারণে গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। গৌণ কুণ্ডলীতে যে প্রবাহটা হয় তার দিক মুখ্য কুণ্ডলীটার বিপরীত দিকে হয়, অর্থাৎ তার কারণকে বাধা দিতে চায়, বিকর্ষণ করতে চায়। একটি দণ্ড চুম্বককে যদি আমরা একটি বদ্ধ কুণ্ডলীর কাছে আনা নেওয়া করতে থাকি, বদ্ধ কুণ্ডলীর কাছে আনা নেওয়া করলে কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। আবিষ্ট তড়িৎচালক শক্তিটা যখন সৃষ্টি হয় তখন এর ভিতরে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যা ওই চুম্বক ক্ষেত্রকে ভিতরে আসতে বাধা প্রয়োগ করে। বিপরীত মেরু অর্থাৎ সমমেরু সৃষ্টি হয়। আবার যখন চুম্বকটিকে বের করে নিতে চায় তখন কুণ্ডলীতে তার আবার বিপরীত মেরু সৃষ্টি হয়ে তাকে আকর্ষণ করে, অর্থাৎ কুণ্ডলীর ভিতরে চুম্বক ক্ষেত্রকে আনতে গেলে আসতে বাধা দেয়। আবার চুম্বকটি সরে যেতে গেলেও কুণ্ডলীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়। এই বাধা অতিক্রম করার জন্য বাড়তি যান্ত্রিক শক্তির প্রয়োজন হয়। এই যান্ত্রিক শক্তিটুকুই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তিতে রূপান্তরিত হয়। এবার একটি বিষয় আসবো, সক্রিয় আবেশ। সক্রিয় আবেশটা হলো একটি সরল বর্তনীর ক্ষেত্রে বিষয়টা আমরা বলতে পারি। সেটি হলো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলে অথবা চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে যদি বর্তনীর সাথে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তাহলে এই পরিবর্তনের জন্য যে তাড়িৎচুম্বক আবেশ ঘটে তাকে সক্রিয় আবেশ বলা হয়। একটি কুণ্ডলী নিলাম, এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ দিলাম, এই তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে এবং তাড়িৎচুম্বক আবেশ ঘটে তবে তাকে সক্রিয় আবেশ বলে। এখান থেকে সক্রিয় আবেশ গুণাঙ্ক পড়ব। এখান থেকে সক্রিয় আবেশ গুণাঙ্ককে এল দিয়ে প্রকাশ করা হয়। এখানে মূল বিষয়টি হলো আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহটা নির্ভর করে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের উপর। চৌম্বক ফ্লাক্স ফাই তড়িৎ প্রবাহ আই এর সমানুপাতিক, অর্থাৎ ফাই সমানুপাতিক আই, যেখানে সমানুপাতিক তুলে দিলে ফাই সমান এল আই। এই এল হলো সক্রিয় আবেশ গুণাঙ্ক, এটা একটি সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ সক্রিয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞায় আমরা বলতে পারি যে কোন কুণ্ডলীতে একক পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স পাওয়া যায় ওই চৌম্বক ফ্লাক্সটাই হলো সক্রিয় আবেশ গুণাঙ্ক। অর্থাৎ কোন কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হয় তাকে বলা হয় সক্রিয় আবেশ গুণাঙ্ক। সক্রিয় আবেশ গুণাঙ্কের একক হলো হেনরি অথবা ওয়েবার পার অ্যাম্পিয়ার। এখানে একক এখানে দুইটি হবে, হেনরি একটি একক, হেনরিতে প্রকাশ করা যায়, অথবা আরেকটি একক হলো ওয়েবার পার অ্যাম্পিয়ার।
এই সক্রিয় আবেশ গুণাঙ্ক থেকে আমরা কিছু লিখতে পারি, সেটি হলো ইপসাইলন সমান মাইনাস এন এল ডিআই বাই ডিটি। আচ্ছা, কেননা আমরা এখান থেকে পারস্পরিক আবেশ আছে, সক্রিয় আবেশ গুণাঙ্ক থেকে যদি আমরা কুণ্ডলীটি এন পাকের হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো এন এল ডিআই বাই ডিটি। কেননা আমাদের সূত্রটা ছিল হলো এপসাইলন সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি। ফাই এর জায়গায় যদি এল আই বসিয়ে দেই তাহলে এল ধ্রুবক বাইরে থাকলো, আই এর ডিফারেন্সিয়েশন হলো ডিআই বাই ডিটি। এবার পারস্পরিক আবেশ, তাহলে আমরা এপসাইলন সমান মাইনাস এন এল ডিআই বাই ডিটি থেকে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক জানা থাকলে আবিষ্ট তড়িৎচালক শক্তিও জানতে পারব। পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ হলো যদি কোন একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে এর পার্শ্ববর্তী বা এর নিকটে কাছাকাছি অন্য একটি কুণ্ডলীতে তড়িৎ চুম্বক আবেশ সৃষ্টি হয়, তবে তাকে পারস্পরিক আবেশ বলে। যেমন একটি ট্রান্সফরমারে এই ঘটনাগুলো ঘটে। পারস্পরিক আবেশের ক্ষেত্রেও আমরা লিখতে পারি একই, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করলে তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স সমানুপাতিক আই, সমানুপাতিক তুলে দিলে ফাই সমান আসতো এম আই, আমি একেবারে এম সমান দেখিয়ে দিয়েছি ফাই বাই আই। এবার এখান থেকে কতগুলো সূত্রাবলী। আবিষ্ট তড়িৎ চালক শক্তি মাইনাস এম ডিআই বাই ডিটি। এম হলো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। একক চৌম্বক ফ্লাক্সের একক তড়িৎ প্রবাহ পরিবর্তন হলে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয় তাকেই বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আচ্ছা, একে এম দ্বারা প্রকাশ করা হয়। পারস্পরিক আবেশ গুণাঙ্ক থেকে যদি আমরা আবিষ্ট তড়িৎ চালক শক্তি বের করতে চাই তাহলে আমরা এপসাইলন সমান মাইনাস এম ডিআই বাই ডিটি ব্যবহার করব। এবার ট্রান্সফরমারের কতগুলো বিষয় যা ইতিপূর্বে তোমরা অধ্যয়ন করেছো। ট্রান্সফরমারে এখান থেকে কতগুলো সূত্র আছে, সেটা হলো মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, পাক সংখ্যা, তড়িৎ প্রবাহ এগুলোর অনুপাতের সাথে একটা সম্পর্ক আছে। তার মধ্যে যদি মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজের অনুপাত মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজের অনুপাতের সমান, অপরদিকে গৌণ কুণ্ডলীর প্রবাহ এবং মুখ্য কুণ্ডলীর প্রবাহের অনুপাতও এদের সমান। তবে এখানে একটি বিষয় মনে রাখবে, অবশ্যই ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ কমে। ট্রান্সফরমারে ভোল্টেজ বেশি, ভোল্টেজ এর কম তড়িৎ প্রবাহকে ট্রান্সফরমার কম ভোল্টেজের বেশি তড়িৎ প্রবাহে রূপান্তর করতে পারে, অথবা কম ভোল্টেজের বেশি তড়িৎ প্রবাহকে বেশি ভোল্টেজের কম তড়িৎ প্রবাহে রূপান্তর করতে পারে। এই দুটি ধাপের উপর ভিত্তি করে ট্রান্সফরমার দুই রকম, একটি হলো স্টেপ আপ বা উচ্চধাপী বা আরোহী, আরেকটি হলো স্টেপ ডাউন বা নিম্নধাপী বা অবরোহী। আমরা এখান থেকে দেখব ট্রান্সফরমার পাক সংখ্যার উপর ভিত্তি করে যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা অধিক হয় তবে সেটি স্টেপ আপ। একইভাবে গৌণ কুণ্ডলীর ভোল্টেজও যদি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ অপেক্ষা অধিক হয় তাহলে সেটি হবে স্টেপ আপ। অপরদিকে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাই যদি কম হয় আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয়, অথবা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কম মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বেশি, তাহলে সেটি হলো স্টেপ ডাউন। অর্থাৎ যে ট্রান্সফরমার ভোল্টেজ বৃদ্ধি করে দেয় সেটি স্টেপ আপ, যেটি ভোল্টেজ কমিয়ে দেয় সেটি স্টেপ ডাউন। এই বিষয়ভিত্তিক অংশগুলো ভালো করে অনুশীলন করবে, এই সম্পর্কিত বিষয়গুলো পাঠ্য বইয়ে ভালো করে দেখবে এবং পাঠ্য বইয়ের পিছনে কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো এই বিষয়ভিত্তিক বিষয়বস্তুর আলোকে সমাধান করার চেষ্টা করবে। তো আশা করি এই টপিকস গুলোর মধ্যে থেকে তোমাদের আগামী পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাবো। সবাই মনোযোগ সহকারে পড়বে এবং আগামী পরীক্ষাতে একটি ভালো ফলাফল করবে।
সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই বাসায় পড়াশোনার সময় দেবে। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। সবাইকে ধন্যবাদ।